দেখো এখানে আমাদের যেটা নিয়ে আলোচনার বিষয় সেটা হলো এক্সাম। তো দেখতেই পাচ্ছ যে রুটিন দিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সিবিএসই এক্সামও স্টার্ট হয়ে গেছে আর কি, স্টার্ট হয়ে যাচ্ছে 15 জুন বলছি কেন, সরি 15 নভেম্বর থেকে ওদের পুরোপুরি এমসিকিউ দিচ্ছে। ফার্স্ট পার্টটা টার্ম 1, এবার টার্ম 2টা মানে ডেসক্রিপটিভ টাইপ দেবে, কিন্তু সেটা এখনো কিছু বোঝা যাচ্ছে না, এটা ডিপেন্ড করবে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও কবে এক্সাম হবে সব বলে দিয়েছে। তো আমাদের কিছু টেস্টের রুটিন স্কুল দেবে, যা করার সেটা বোর্ডের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, স্কুলের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। যেমন আমি একটা কোশ্চেনটা যেটা বলছিলাম সেটা হলো 2016 একটা কোশ্চেন আমার কাছে আছে। এবার এটা যদি আমি পিডিএফ করে পাঠাই তা সেক্ষেত্রে মানে বেটার হয়, এবং তার সাথে সাথে আহ, আমি তোমাদেরকে নেক্সট কাল যেটা দেখাবো সেটা হলো যে কিভাবে আমরা বোর্ড থেকে কিভাবে অ্যান্সার গুলো করতে হয়, এগুলা বিষয়ে আমরা ডিসকাস করব। আর কতটা পোর্শন লিখতে হবে না লিখতে হবে সেগুলা নিয়ে আলোচনা হবে। আমি একটু আমাকে টাইম দাও যে আমি একটু একটা কোশ্চেনটাকে আমি একটু প্রথমে করে নিই, স্ক্যান করে নিচ্ছি একবার, সুবিধা হবে। না হলে আচ্ছা, আমার কাছে একটা রিকোয়েস্ট ছিল যেটা আমাকে কৌশালী বলছিল যে ও জয়েন হতে পারছে না, কিন্তু ওই ফুল অ্যাডার ফুল অ্যাডারের ট্রুথ টেবিল আশা করি অনেকের ক্লিয়ার আছে। ফুল অ্যাডার ট্রুথ টেবিল কি করে করতে হয়। সো হ্যাঁ, অ্যাডার অ্যাডার মানেই হলো তোমার টোটাল মোর দেন, মানে যখনই কোনো বাইনারি বিটস কে অ্যাড করতে পারবে দ্যাট ইজ কল অ্যাডার, তাই তো। অ্যাডার মানে হচ্ছে ইট ক্যান অ্যাড বাইনারি বিটস। এবার যদি তোমাকে বলে যে ফুল অ্যাডার, হোয়াট ইজ ফুল অ্যাডার, এটা যদি ডেফিনেশন লিখতে বলে তাহলে আমরা কি লিখবো? এক্ষেত্রে কিন্তু আমরা সবসময় লিখবো হচ্ছে ইট ক্যান অ্যাড 2 বিট বাইনারি নাম্বারস। নো, 2 বিট বাইনারি বলা যাবে না। 2 বিট বাইনারি হলে সেটা হয়ে গেলে হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডার মিনস যখন সেটা একটি মাত্র বিটকে অ্যাড করতে পারবে, সরি দুটি মাত্র বিটকে অ্যাড করতে পারবে, সেটা হচ্ছে হাফ অ্যাডার। আর মোর দেন 2 বিট হলেই কিন্তু সেটা হয়ে যাবে হচ্ছে আমার ফুল অ্যাডার। অতএব হাফ অ্যাডার বললে শুধু বলবে হচ্ছে ইট ক্যান অ্যাড অনলি 2 বিট বাইনারি নাম্বারস। আর যদি ফুল অ্যাডার বলে তাহলে বলবে ইট ক্যান অ্যাড মোর দ্যান 2 বিট বাইনারি নাম্বারস। আমি যে কোশ্চেনটা এখন দিচ্ছি তার মধ্যে থেকে এইচটিএমএলটা তোমরা সলভ করে আমাকে কালকে দেখাবে, ঠিক আছে। আমি তার আগে এই কোশ্চেনটা একটু করে নিচ্ছি, একবার স্ক্যান কপিটা তুলে নিই, তাহলে করাতে অসুবিধা হবে। হ্যাঁ, পরীক্ষায় কোশ্চেন কিন্তু খুবই সহজ থাকবে। ওই নিয়ে আমাকে যারা বলছিল যে একটু নেটওয়ার্কিং এর সমস্যা হচ্ছে, কোনগুলো পড়বো কি পড়বো, হ্যাঁ, তা সেগুলা বিষয়ে কোনো চিন্তা নেই, সব হয়ে যাবে। আচ্ছা, এখনই তাহলে আইপি অ্যাড্রেসে তোমাদের কার কার রিকোয়েস্ট গুলো আমাকে শুধু কালেক্টিভ করে বলো, আমি ওগুলোই সব এখন দেখিয়ে দিচ্ছি তাহলে। ঠিক আছে, আইপি অ্যাড্রেস সিজানের কি প্রবলেম আছে? স্ক্যান কমপ্লিট আমার। আচ্ছা আচ্ছা, ওগুলো তোমাকে আমি একটা ভিডিও দিয়ে দেবো আজকে, ঠিক আছে। আমি একবার গ্রুপে সেন্ড করব, ওটার মধ্যে একবার দেখলেই বুঝতে পারবে একই জিনিস, কিছু পার্থক্য নেই। আর আস্তে আস্তে তো স্কুলগুলো খুলেই যাচ্ছে, তখন ধীরে ধীরে আমাদের অফলাইনে আসার চেষ্টা করো, ঠিক আছে। স্কুল তো খুলে যাবে, এখন আর ব্যাপার তো নেই কিছু আর। আমি তোমাকে একটা কোশ্চেন দিচ্ছি, দেখো মক টেস্ট এখনই পাঠাচ্ছি গ্রুপে। হ্যাঁ বলো।
ভেরি গুড, তাহলে আমাদের অনেকগুলো রিকোয়েস্ট পেয়ে গেছি, আমি সবগুলো একটা একটা করে আসছি। ঠিক আছে, একজন বলছে আইপি অ্যাড্রেস, তুমি বলছো স্কিমা। আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড। শেয়ার পিডিএফ, আগে এটাকে শেয়ার করে এটাকে সলভ করি, খুব কুইক হয়ে যাবে, আমাদের অসুবিধা হবে না। এটা হলো হুম, হুম, হুম। দেখো পিডিএফটা চলে গেছে, আশা করি পেয়ে গেছো। আচ্ছা, এই হচ্ছে আমার কোশ্চেনটা, এটা আমারই তৈরি করা, 2016-তে বানানো হয়েছিল, অনেক বছর আগে। এই দেখো, টোটাল কোশ্চেনটা আমি দিয়েছি, বাংলাতেও আছে ইংলিশেও আছে, দুটো পার্টি আছে। এবং এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্স। কেন ইম্পর্টেন্স? কারণ তোমাদেরকে এটা সলভ করাটা জরুরি। আমরা যত ধরনের এমসিকিউ এসিকিউ করে রাখতে পারবো তত আমাদের বেনিফিট হবে। যেমন দেখো, প্রথমে বলছি, যদি বলছে ইফ a ইকুয়াল টু 0 and b ইকুয়াল টু 1, দেন হোয়াট উইল বি দ্য আউটপুট অফ XOR গেট। XOR গেটের আউটপুট কি হবে? যদি বলছে যে if a ইকুয়াল টু 0 and b ইকুয়াল টু 1, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য XOR গেট, এই ধরনের কোশ্চেন যখনই দেবে তখন একটা কনফিউশন তৈরি হলেও হতে পারে। সেক্ষেত্রে আমাদের সেই কনফিউশন থেকে কাটানোর সবচেয়ে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে, হোয়াট ইজ দ্য বেস্ট সলিউশন, সলিউশনটা কি? সলিউশনটা হলো, আমরা সবার আগে কোশ্চেনটাকে এভাবে সলভ আউট করব। এখানে কি বলছে, ইফ a ইকুয়াল টু 0 and b ইকুয়াল টু 1, and what will be the output of the XOR gate। এখানে সবার আগে এক সেকেন্ড দাঁড়াও, পেনটা কোথায় রাখলাম? যখন এরকম দেবে তখন সবার আগে রাফে গিয়ে একটি XOR গেটে ট্রুথ টেবিল কিন্তু উই হ্যাভ টু ডিজাইন। XOR গেটে ট্রুথ টেবিল করে যদি নিতে পারো তাহলেই কিন্তু এটা সলভ করতে সুবিধা হবে। কিরকম? এ বি নিলে 0 0 0 1 1 0 1 1, আর এ XOR পি। মনে রাখবে, XOR গেটে যখনই কোনো ইনপুট ডিফারেন্ট টাইপের হয়, ডিফারেন্ট মানে কি, একটা 0 একটা 1, একটা 1 একটা 0, তখন তার আউটপুটের ক্ষেত্রে আমি সবসময় কি বসাবো? 1 বসাবো, আর বাদ বাকি জায়গাগুলোতে কি বসাবো? 0 বসাবো। দেখো যে ডিফারেন্ট ইনপুট আছে 1, আর সেম থাকলে 0। তাহলে আমি এখানে স্পষ্ট বুঝতেই পারছি যে ইফ a ইকুয়াল টু 0 and b ইকুয়াল টু 1, দেন আউটপুট উইল বি 1। আই থিঙ্ক ক্লিয়ার ইট উইল বি, না? তোমার পরিষ্কার হয়েছে আশা করি কি করে করলাম। সবসময় XOR গেটের একটি ট্রুথ টেবিল ডান দিকে করে নেবে। নেক্সট বলছে XNOR গেটের অ্যালজাব্রিক এক্সপ্রেশনটি হলো, XNOR গেটের অ্যালজাব্রিক এক্সপ্রেশন এখানে যেটা দিয়েছে, দেখো এখানে কি কি দিয়েছে আমাকে। এখানে দিয়েছে হলো, একটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো, XNOR গেটের a XOR b হোল বার, তারপর কি দিয়েছে, a বার b বার প্লাস ab, এটা তো কোনোভাবেই হবে না। আর বোথ a and b ও হবে না। একমাত্র দেখো XNOR গেট, আমাকে যদি বলে হোয়াট ইজ XNOR গেট, বলবে XNOR গেট হলো XOR গেটের জাস্ট অপোজিট। XOR গেটে যা হয় XNOR গেটে ঠিক তার উল্টোটা হয়। তাহলে এখানে একটি এক্সপ্রেশন আমাদের কিন্তু একদম কারেক্ট হচ্ছে, সেটা হচ্ছে a XNOR XOR তার অপোজিট। অপোজিট মানেই হলো আমার কি? বার, কমপ্লিমেন্ট। সো কমপ্লিমেন্ট যদি হয় তাহলে a XOR b তার কমপ্লিমেন্ট হলে এটা কটা হবে? a নাম্বারটা হবে আমার হচ্ছে অ্যান্সার। সো অ্যান্সার ইজ a, বিকজ XOR এর অপোজিট XNOR। তার এটার ক্ষেত্রে আমি আরেকবার রিভিশনের মধ্যে তোমাদের করিয়ে দিই, তাহলে ভালো বুঝতে সুবিধাও হবে, তোমাদের মধ্যে একটা কনফিডেন্সও গ্রো করবে। দেখো a XNOR b, আমি কি বলছি? XOR এর অপোজিট, তার মানে এই যে XOR এর যে আউটপুটটা আছে, এর আউটপুটটা আমি যদি জাস্ট অপোজিট করে দিই, মানে কমপ্লিমেন্ট করে দিই, তাহলে XNOR আসবে। করে দেখি, 0টা 1 হয়ে যায়, এই 1টাও 0, এই 1টাও 0, এই 0টা হচ্ছে 1। দেখো 1 0 0 1 অপোজিট হলো। তার মানে আমি বলতে পারি a XNOR b
তার মানে এটা হচ্ছে এ এক্সর বি তার অপোজিট, একই জিনিস। এটার এটা মানেও যা, এটা মানেও তা। তাহলে আমি বলতেই পারি এটা হবে আমার অ্যান্সারটা, এই যে অ্যান্সারটা হবে। ওকে, নেক্সট আসছি। ইন এনকোডার 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট লাইনের জন্য, ইন এনকোডার হোয়েন দা ইনপুট 2 টু দি পাওয়ার n আউটপুট উইল বি n। এটা একটা ফর্মুলাই আছে। এনকোডারে যদি আউটপুট 2 টু দি পাওয়ার n হয়, মানে আউটপুট কত হয়, ইনপুট যদি 2 টু দি পাওয়ার n, আউটপুট হবে n সংখ্যক আউটপুট হয়। ডিকোডারের ক্ষেত্রে অপোজিটটা হবে। পরেরটা, হাফ অ্যাডার হাফ সাবস্ট্রাক্টরের বড় আউটপুট কি? এটা বহুবার করেছি আমরা। হাফ সাবস্ট্রাক্টরের বড় আউটপুট হলো এ বার বি, 4 এর বি নাম্বার অ্যান্সার হবে, 4 এর বি। নেক্সট আসি, নেক্সট হলো হাউ মেনি সিলেক্ট লাইনস। তোমরা শুধু অ্যান্সার গুলো করে এটাকে দরকার পড়লে এটাকে জেরক্স বা একটা প্রিন্ট আউট করে নিয়ে রেখে দিও সঙ্গে একসঙ্গে। আর যা করবে এখন থেকে একটা করে ফোল্ডার বানিয়ে দেবে, সুবিধা হবে। তো 1:32, হাউ মেনি সিলেকশন লাইন অফ 1:32 ডিমার্কস। তো ডিমার্কস এর সিলেকশন লাইন কটা হতে পারে? এটার কনসেপ্টটা অ্যান্সার করতে গেলে কি করতে হবে আমাকে? সবার আগে 1:32, 32 কে আমি 2 এর পাওয়ারে ভেঙে নিয়ে আসব। এর 2 এর পাওয়ার কত? 2 টু দি পাওয়ার 5। যতগুলো পাওয়ার ততগুলো তার সিলেকশন লাইন। তাহলে 5 হচ্ছে তার পাওয়ার, সিলেকশন লাইন কটা হবে? অবভিয়াসলি 5টা সিলেকশন লাইন হবে। ঠিক আছে। ক্লাস এ আইপি অ্যাড্রেস ড্যাশ বি, ক্লাস এ আইপি অ্যাড্রেস ড্যাশ বির চওড়া। তা এই কোশ্চেনটার মধ্যে একটু ভুল আছে, এই কোশ্চেনটা একটু কারেকশন করে দাও। এই কোশ্চেনটা হয়তো সেই সময় প্রিন্টিং মিস্টেক কিছুটা হয়েছিল, কোশ্চেনটাকে একটু কারেকশন করো। কোশ্চেন নাম্বারটা হচ্ছে তোমার 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেনের কারেকশনটা এভাবে করবে, এখানে লিখে নাও কোশ্চেনটাকে। ক্লাস এ আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডি ড্যাশ বিট চওড়া বা উইথ। ক্লাসে আইপিআর, এটা আমি এখন একটু রিভিশনের সময় যখন করাবো আর পরিষ্কার হবে, আপাতত টিক দিয়ে রেখে দাও। ক্লাসে আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডি অলওয়েজ কত বিট চওড়া হয়? 8 বিট চওড়া হয়। ঠিক আছে, ক্লাস এ আইপি অ্যাড্রেস। নেক্সট, ফাইবার অপটিক কেবলের মাধ্যমে পাঠানো হয় ড্যাশ সংকেত। অলওয়েজ ইলেকট্রিক্যাল সিগন্যাল হবে না, লাইট হবে। ফাইবার অপটিক কেবলের মাধ্যমে পাঠানো হয় লাইট সিগন্যালকে। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? 7 এর 7 এর সি। অ্যাড্রেসিং এবং রাউটিং ওএসআই মডেলের কোন লেয়ারে সম্পন্ন হয়? অ্যাড্রেসিং এবং রাউটিং ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারে সম্পন্ন হয়, 8 এর সি। স্টার টপোলজির কেন্দ্রীয় কম্পিউটার মানে সেন্ট্রাল নেটওয়ার্ক ডিভাইসটির নাম কি? হাব না, আগের উত্তরটা হবে হচ্ছে নেটওয়ার্ক। তারপরে স্টার টপোলজির কেন্দ্রীয় কম্পিউটার, এটা হবে হচ্ছে তোমার কেন্দ্রীয় কম্পিউটারটার নাম হচ্ছে হাব। কিবোর্ড এবং মনিটরের মধ্যে নিম্নলিখিত কোন ট্রান্সমিশন মোডটি সম্পন্ন হয়? কিবোর্ড এবং মনিটর। তাহলে তুমি কিবোর্ড থেকে কোনো ইনপুট দিলে সঙ্গে সঙ্গে সেটা কোথায় চলে গেল? মনিটরের মধ্যে। সাপোজ ধরো আমি এ লিখছি, এটা মনিটরের মধ্যে ডিসপ্লে হচ্ছে, কিন্তু মনিটর থেকে কিন্তু কোনো রিভার্ট প্রসেস কিন্তু আমার কাছে কিন্তু আসছে না। আসছে কি? আসছে না। তাহলে এটা একমুখী বলবো, কিবোর্ড থেকে মনিটর। অতএব সেন্ডার রিসিভার, সেন্ডার থেকে রিসিভার, এটা কি ধরনের ট্রান্সমিশন হবে? সিমপ্লেক্স ট্রান্সমিশন। ওই পিকচার গুলো আমরা করেছিলাম প্রত্যেকে, যখন একটা একমুখী ট্রান্সমিশন হয়, একমুখী মিনস সেন্ডার থেকে রিসিভার, আর এটা কি হয়? রিসিভার থেকে সেন্ডার,
অর রিসিভার টু সেন্ডার, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর যখন বোথ ওয়ে কমিউনিকেশন হবে, যখন বোথ ওয়ে মানে সেন্ডার থেকে রিসিভার এবং রিসিভার থেকে সেন্ডার, তখন সেটা হবে হচ্ছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। পরটা আসছি, ড্যাশটা, হ্যাঁ এটা আনসারটা হবে সিমপ্লেক্স, কিবোর্ড থেকে মনিটর, এটা সিমপ্লেক্স, কিবোর্ড টু মনিটর সিমপ্লেক্স 10-এর A। ড্যাশ ট্রান্সমিশন রিকোয়ার স্টার্ট অ্যান্ড স্টপ বিট, স্টার্ট অ্যান্ড স্টপ বিট এর বলো কোনটা হবে, প্যারালাল, সিরিয়াল, সিনক্রোনাস আছে, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। এটা খুব আসে পরীক্ষাতে, এটা হবে 11D। রিলেশনাল অ্যালজেব্রা করার দরকার নেই, কারণ তোমাদের সিলেবাসে এবছর বাদ দিয়েছে। মিনিমাল সুপার কিটা করে রাখো, মিনিমাল সুপার কি ইজ কল ক্যান্ডিডেট কি। 13D, নিচের কোন চিহ্ন দ্বারা ডিবিএমএস রিলেশনশিপ বোঝানো হয়, এই চিহ্নটা ডায়মন্ড শেপ, বুঝছে, ডায়মন্ড শেপ। D, রিলেশনে, পরের কোশ্চেন, রিলেশনে প্রতিটি রোকে কি বলা হয়, প্রতিটি রোকে বলা হয় টাপল। 15A। ডিএমএল স্টেটমেন্ট কোনটি, বোথ এ এন্ড বি। ডিডিএল ডিএমএল দেখবে খাতায় লিখে দেওয়া আছে কমান্ড গুলো, তার সঙ্গে সঙ্গে এটা পড়বে হচ্ছে এ এন্ড বি, সিলেক্ট এবং ডিলিট দুটোই হবে। নিচের কোনটি ডেটা মডেল, ইয়ার, হায়ারার্কিয়াল, নেটওয়ার্ক, অল অফ দিস। অ্যান্সারটা হবে অল অফ দিস, তিনটেই ডেটা মডেল। অতএব 17D, অ্যাক্সেস করতে হবে না, অ্যাক্সেস, ডিএমএল স্টেটমেন্ট হচ্ছে বোথ এ এন্ড বি। 16C, 17 থাকতে পারে, শোনো পরে বাদ ফাদ গুলো পরে দেখে দেওয়া যাবে, এখন অনেক মানে কি আছে না আছে না, ওই দুই একটা থাকে, দুই একটা লাইন তো দেখে বাই চান্স ভাইবাতে জিজ্ঞেস করতে পারে, তখন তো ঝামেলা হয়ে যাবে না। ঠিক আছে, দুই একটা জিনিস দেখে রাখবে, অসুবিধা নেই। অ্যাক্সেস আমার পুরোটাই বাদ দেওয়া আছে, অ্যাক্সেস এর মধ্যে কিছু নেই। 20 নম্বরে দেখো, এমএস এক্সেল 2007-এর কলামের সংখ্যা 7 এবং রোয়ের সংখ্যা 9 হলে সেল অ্যাড্রেস কি হবে, এটা বলো দেখি। যদি কলামের সংখ্যা 7 হয় আর রো যদি 9 হয়, তাহলে তার সেল অ্যাড্রেস কি হবে, হোয়াট ইজ দ্য সেল অ্যাড্রেস। হ্যাঁ, এভাবে দেখো, প্রথমে কলামটা এভাবে কাউন্ট করবে, এ বি সি ডি ই এফ জি, সো G9, 20 A। এমএস এক্সেল 2007-এ ড্যাশ সাইন, এটা দেখো, এমএস 2007-এর ফর্মুলা স্টার্ট করার জন্য ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়, ইকুয়াল টু সাইন। এটা কোশ্চেনটা দেখো মার্কিং এখানে ভুল আছে, এখানে এটা প্রিন্টিং মিস্টেক, এটা 21 নাম্বার হবে, হ্যাঁ এটা অ্যান্সারটা হবে ডি নাম্বার। সো মোটামুটি যতগুলো এমসিকিউ ছিল আমি বলে দিলাম, এখানে প্রত্যেকটা এসিকিউ আছে এবং তার সঙ্গে সঙ্গে ছোট বড় কোশ্চেন মিলিয়ে অনেক ধরনের কোশ্চেন আছে, এটা না হয় আমরা কালকেও আমরা ডিসকাস করতে পারি, বা তোমরা ট্রাই করে আমাকে গুগলে এমনি হোয়াটসঅ্যাপ করে পাঠাবে। যেগুলো সিলেবাসে নেই সেগুলো করার কোনো দরকার নেই, কারণ অ্যাক্সেসটা পুরোটাই বাদ দেওয়া আছে। এবার আমি একটা একটা করে তোমাদের সমস্যাগুলোর মধ্যে একটু আসি। যেমন প্রথম আমরা একটু ডিবিএমএস ব্যাপারটা একটু বলে নিই, তারপরে আমি এক্সেল এর ওই সমস্যাতে আসবো। এক্সেলে যেটা, এক্সেল নয়, নেটওয়ার্কিং ইম্পর্টেন্ট, কালকে বলে দেবো সব, ঠিক আছে। এখান থেকে এখন বললে অসুবিধা হবে, বই লাগবে তো, ঠিক আছে, কাল বলে দিচ্ছি। ওকে, বললাম কাল বলে দেবো। দেখো প্রথমে আমি আসছি হচ্ছে কোনটা অসুবিধা হচ্ছিল, কোন কোন টপিকটা আমাকে একটু বলো। এই আমাকে বলছিল না ডিবিএমএস এর, দেবজিৎ বলো।
আচ্ছা, ছোট্ট জিনিস হয়ে যাবে ডেটাবেস ঠিক আছে। আচ্ছা, সাউন্ডটা মিউট করে দাও। আচ্ছা, স্কিমা ব্যাপারটা একটু বলি। স্কিমা হলো প্ল্যান অফ ডেটাবেস। প্ল্যান অফ ডেটাবেস ইজ কল্ড স্কিমা। কোনো ডেটাবেসের আমরা যখন প্ল্যান করব, সেই প্ল্যান অফ ডেটাবেস ইজ কল্ড স্কিমা। ওটা কিরকম দেখো, ধরো আমি যেরকম লিখি যে এমপ্লয়ি, তার মধ্যে আইডি লিখছি, নেম, তারপর ধরো লিখছি স্যালারি, দেন আই এম রাইটিং হিয়ার সিটি, এভাবে লিখছি। সো এই জিনিসটাকে আমরা কি বলবো, স্কিমা বলবো। তাহলে আমি এটা দেখে আমি এতটুকু বুঝতে পারছি যে এমপ্লয়ি নামে আমার একটা টেবিল হবে এবং তার সঙ্গে আমার এই ফিল্ড গুলো হবে। এটা আইডি ফিল্ড হবে, ফিল্ড মানে এখানে কালামকে বলছে। নেক্সট আমার নেম নামে ফিল্ড হবে, দেন স্যাল হবে, দেন সিটি হবে। সো যে প্ল্যান অফ এ ডেটাবেস, একটা ডেটাবেসের যে প্ল্যানিং তৈরি করা, ডেটাবেসটাকে কি প্ল্যানিং হতে পারে, দিস ইজ কল্ড এজ এ স্কিমা। বোঝা গেল স্কিমা কাকে বলছি? এই টেবিলটার মধ্যে কি কি আসবে, এমপ্লয়ি আসবে, আইডি আসবে, নেম, স্যাল, সিটি। বুঝতে পেরেছো তো? আচ্ছা, আর ডেটাবেস ইনস্ট্যান্সটা কি? ডেটাবেস ইনস্ট্যান্সটা ওই মুহূর্তের মধ্যে ডেটাবেসের টোটাল বিষয়টা বোঝার জন্য। যেমন দেখো, এটা আমার স্কিমা আছে, এটা হচ্ছে এক রকমের ইনস্ট্যান্স, ওয়ান টাইপ অফ ইনস্ট্যান্স। ফিজিক্যাল ইনস্ট্যান্স হয় আর এটা লজিক্যাল ইনস্ট্যান্স হয়। এবার এখানে যদি কোনো সময় এটা একটা ইনস্ট্যান্স, এবার দেখো আরেকটা ইনস্ট্যান্স লিখছি যেখানে আমার এমপ্লয়ি আছে, তার সঙ্গে নেম আছে আর সিটি আছে। তাহলে আমার দুটো ফিল্ড কিন্তু নেই, নেম সিটি। কে কে নেই? আইডি নাই, সেল নেই। তাহলে এটা একটা ইনস্ট্যান্স হয়ে গেল। ইনস্ট্যান্স হচ্ছে ওই মুহূর্তের জন্য ডেটাবেসটাকে আমি যেভাবে দেখছি আর কি, দ্যাট ইজ কল্ড ইনস্ট্যান্স। তাহলে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে যদি বলতে পারি যে কোনো একটা ব্যক্তি সবসময় ধরো তো স্কুলে তুমি আসছো, স্কুলে আসার সময় তোমার একটা নিজস্ব ইনস্ট্যান্স আছে। কিরকম ইনস্ট্যান্স? সাপোজ যখন স্কুলে তুমি এন্ট্রি করবে, ইউর ওয়ারিং শুজ, দেন ব্যাচ, ইউনিফর্ম, দ্যাট ইজ এ ইনস্ট্যান্স। এবার তুমি ধরো সেই ব্যক্তিটাই যখন বাইরে যখন যাচ্ছে, তার কাছে নিশ্চয়ই স্কুল ড্রেস সে পরা নেই, সে নর্মাল পোশাক পরে বা ইউনিফর্ম মানে অন্য ড্রেস পরে সে বাইরে ঘুরছে। সো দ্যাট ইজ ওই মুহূর্তের জন্য ওই ব্যক্তিটা, সেটা হচ্ছে ইনস্ট্যান্স। মানে যেটা আমাকে ইনস্ট্যান্স বলতে, যে মুহূর্তের জন্য ডেটাবেসটাকে আমি যেভাবে ফিল করতে পারছি, যেভাবে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ কল্ড ইনস্ট্যান্স। ক্লিয়ার? এবার আমরা ফিজিক্যাল ওটা ওটা তুমি ওটা একটু লাগবে আমার কাছে, একটা এক্সাম্পল বইটা দেখে বলতে হবে, কালকে বলে দেবে, মনে করে বলে দেবে। আমি সুপার কিটা এটা বলে দিই। সুপার কি ব্যাপারটা একটু বলি। সুপার কি হলো, ধরো এখান থেকেই আমাদের একটা টেবিল আছে, টেবিলের মধ্যে আইডি, রোল, নেম, তারপর ধরো ভিআইডি মানে ভোটার আইডি কার্ড, আধার আইডি কার্ড, দেন ধরো সিটি, আর ধরো ফোন নম্বর। এটা হলো একটি স্টুডেন্টের স্কিমা। ইজ এ ক্লিয়ার ভিউ। দেখো একটা স্টুডেন্টের স্কিমা এখানে লিখে দেওয়া আছে। তাহলে এই স্কিমা থেকে আমাকে কি করতে হবে? আমাকে বললো যে একে সুপার কি নির্বাচিত করো। সুপার কি মিনস সুপার সেট। এর কটা ফিল্ড আছে দেখো, আইডি একটা ফিল্ড, মানে 1 2 3 4 5 6 7, 7টা ফিল্ড এখানে আমার আছে। ইন দিস স্কিম আই হ্যাভ এ 7 ফিল্ডস। সো 7টা ফিল্ডকে নিয়ে কিন্তু আমি একটা সুপার কি তৈরি করতে পারি। আই ক্যান ক্রিয়েট এ সুপার কি 7 ফিল্ডস। 7টা কি নিয়ে তা কিরকম করে সুপার করতে পারে? আইডি প্লাস রোল প্লাস নেম প্লাস ভিআইডি
প্লাস এআইডি প্লাস সিটি প্লাস ফোন নাম্বার সবগুলোকে নিয়ে একটা সুপার কি তৈরি করা যায়। আবার সেই সুপার কি এর থেকে আমি মনে করি যে আমি এতগুলোকে না নিয়ে আইডি নেব, রোল নেব আর নেম নেব, এভাবেও সুপার কি তৈরি করতে পারি। আই ক্যান ক্রিয়েট অলসো ইন দিস ওয়ে। তো সুপার কি আমরা প্রথমে বুঝতে হবে যে কি ব্যাপারটা কি, কি আমরা কেন নির্বাচিত করব। একটা ডেটাবেস স্কিমাতে কি এর ভ্যালুয়েবল কি হচ্ছে, যেমন আমাদের নর্মালি যদি আমি বলি লক অ্যান্ড কি, একটা রুম তোমার কাছে ধরো ফ্ল্যাট বা বাড়ি আছে, তুই বাড়িতে কোনো সময় লক এন্ড কি কেন করো, হয় একদম জেনারেল কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে লক এন্ড কি কেন করা হয়, ফর আওয়ার সেফটি পারপাস, বাইরে থেকে এন্ট্রি না করে আবার ঘরে জিনিসপত্রগুলো সেফ থাকবে, কোনো কিছু জিনিস থেফট চুরি না হয়ে যায়, আফটার অল সেফটি পারপাস। সেফটি পারপাস জন্য আমি কিন্তু লক অ্যান্ড কি, আমি একটা তালা এবং তার সঙ্গে একটা চাবি ব্যবহার করি, সিম্পল ব্যাপার। সেরকমই ডেটাবেস স্কিমাতে আমি কিটাও সে কারণে ব্যবহার করি, টোটাল ফিল্ড, যেটা আমি ফিল্ড বলতে গেলে বলছে, যেমন আইডি কে ফিল্ড বলছে, রোল কে ফিল্ড বলছে, নেম কে ফিল্ড বলছে, ভিআইডি কে ফিল্ড বলছে, টোটাল ফিল্ড গুলোকে, তাদের ভ্যালু গুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য, ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য, তাদের ইউনিকলি আইডেন্টিফাই বানাচ্ছে, কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না, ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা কিন্তু ফিল্ডের ব্যবহার, কি এর ব্যবহার করব। যেন এদেরকে আমি কি করে চিনতে পারি, যে আমি একটা আইডেন্টিফাই করে বলতে পারি আইডিটা ইউনিক হতে হবে, রোলটা ইউনিক হবে, নেমটা ইউনিক হবে, এরকম ধরনের ব্যাপারটা নিয়ে আমরা একটা ফিল্ডকে নির্বাচিত করতে পারি, মানে কি নির্বাচিত করতে পারি। উইদাউট কি ডেটাবেস কিন্তু সিকিউরিটি প্রদান করতে পারে না। তুমি যদি কি ডিফাইন না করো তাহলে আইডিটা ডুপ্লিকেট হতে পারে, রোলটা ডুপ্লিকেট হতে পারে, নেমটা ডুপ্লিকেট হতে পারে, এরকম ধরনের ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমরা কি নির্বাচিত তখনই করব যদি সেটাকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা কি কে ডিফাইন করব। বাই ইউজিং কি উই ক্যান ইউনিকলি আইডেন্টিফাই এ পার্টিকুলার ফিল্ড। ক্লিয়ার? যেটা কি, তার এখানে সুপার কি হতে পারে, আইডি হতে পারে, নেম, রোল হতে পারে, এইটার ব্যাপারটা করছে। এটা গেল। এবার আমি হ্যাঁ, এই তো এই জিনিসটা আইডি, নেম, সেল, সিটি, টোটাল এই প্ল্যানিং ডেটাবেস, এই টোটালটাকে স্কিমা বলছি। এই মাত্র সেটাই বললাম যে নেম এর ইনস্ট্যান্স হচ্ছে ওই মুহূর্তের জন্য ডেটাবেসটার পজিশন কিরকম থাকছে, বুঝতে পেরেছো? ওই মুহূর্তের জন্য, যেমন আইডি, নেম, সেল, সিটি করেছি, এখান থেকে আমি মনে করলাম যে আমি দুটো ফিল্ড রাখবো, তাহলে ওটা একটা ইনস্ট্যান্স। আবার মনে করছি আইডি সেল রাখবো, সেটা হচ্ছে অ্যানাদার টাইপ অফ ইনস্ট্যান্স। আবার আইডি সিটি রাখবো, সেটা আলাদা ইনস্ট্যান্স। এরকম ধরনের ভেরিয়াস টাইপ অফ ইনস্ট্যান্স কিন্তু অকার করতে পারে। ওই মুহূর্তে যে ডেটাবেসটার পজিশন বা ডেটাটার ব্যাপারটা কি, ইনস্ট্যান্স। সুপার কি যে কোনো কি এর কাজই হচ্ছে কোনো ফিল্ডকে, কোনো ফিল্ডের ভ্যালুকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, মানে তাকে নিশ্চিন্তভাবে, নিশ্চিহ্নভাবে, মানে আলাদাভাবে চিনতে পারে, চেনার জন্য। আইডি, রোল, নেম, আইডি রোল আমি ধরো কি ডিফাইন করলাম, আইডি রোলের মধ্যে আমরা কি করতে পারবো, আইডি রোলটাকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, তাই তো? দ্যাট ইজ কল্ড কি, কি কনসেপ্ট। সেটা আমি পরে দেখিয়ে দেবো কি কি করে কাজ করছে। তখন তোমাদের অতটা যেহেতু ডিবিএমএস নিয়ে এবছরটা তো তোড়জোড় নেই, কারণ ডিবিএমএস অনেকগুলো পোর্শন বাদ দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে জাস্ট মনে রাখো, কারণ পরীক্ষায় এমসিকিউ টাইপের কোশ্চেন বা ভাইভাতে যখন জিজ্ঞেস করবে সেটা জন্য অ্যাটলিস্ট অ্যান্সারটা করতে পারো, ঠিক আছে? তাহলে তো তোমার পরীক্ষাতে ভাইভাতে অনেক ধরনের কোশ্চেনই আসতে পারে, তাই না? দাঁড়াও, তারপর দেখো আমি এবার করাবো হচ্ছে আইপি অ্যাড্রেস।
আচ্ছা, আইপি অ্যাড্রেসের ব্যাপারে কতগুলো বিষয় বলে রাখি। আইপি অ্যাড্রেসের ভিডিও আমাদের অনেকগুলো ছিল, তো দেখে রাখতে পারো। আইপি অ্যাড্রেস আমি বলে রাখছি। আইপি অ্যাড্রেসটা হলো টোটাল আমাদের আইপি অ্যাড্রেস কেন আমরা ডিফাইন করি, প্রথমে ব্যাপারটা আমাদের জানতে হবে আইপি অ্যাড্রেস আমরা কেন করি। দেখবে আমরা যখন কম্পিউটার বা মোবাইলকে ইন্টারনেটের মধ্যে কানেক্টিভিটি তৈরি করি, তখনই কিন্তু একটা ওর কিন্তু আইপি জেনারেশন হয়ে যায়। এবং আইপি গুলো সারা পৃথিবীতে যত আইপি এট এ টাইম চলছে, প্রত্যেকটা আইপি কি থাকছে, ইউনিক আইপি থাকছে। ইউনিক আইপি না হলে সমস্যা হচ্ছে, যেমন ফোন নাম্বার আমরা দেখতে পাই যে টোটাল আমাদের বিশ্বে যত মোবাইল আমরা ব্যবহার করি, অল দা মোবাইল নাম্বারস আর ইউনিক। মোবাইল নাম্বার কিন্তু কারোটাই সেম নয়, ডিফারেন্ট, তাই না? ডিফারেন্ট মোবাইল নাম্বার। তুমি যদি বলতে পারো যে না, এয়ারটেলের বা ভোডাফোনের নাম্বার গুলো ইউনিক, জিওর নাম্বার ইউনিক নয়, এরকম ব্যাপার নয়। প্রত্যেকটা নাম্বারই কিন্তু ইউনিক নাম্বার। ইউনিক নাম্বার না হলে সেই নাম্বারগুলো কি হয়ে যেত, কলিশন করতো। মানে তুমি কাকে ফোন করছো, আরেকজনের কাছে ফোন চলে যেত, বারে বারে সেই সমস্যাটা হতো। সেক্ষেত্রে ফোন নাম্বার যদি ইউনিক রাখা হয়, সেটা প্রত্যেকটা কম্পিউটারে যত মেশিনস আমাদের আছে, যত কম্পিউটার বা মোবাইল ইন্টারনেটের মধ্যে কানেক্টিভিটি তৈরি করবে, তখন তার প্রত্যেকটা আইপি অ্যাড্রেস কি থাকবে, ইউনিক থাকবে। এবং আইপি অ্যাড্রেস দিয়ে আমি টোটাল ইন্টারনেট, আমি কি সাইটকে ব্যবহার করছি, কি সাইট দেখছি, বা আমি এখন কি করছি, সমস্ত রেকর্ড কিন্তু নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্স ইঞ্জিনিয়ারদের কাছে সমস্ত থাকে। এবং গুগলে তুমি প্রথম মোবাইল কেনার পর থেকে এখন পর্যন্ত কি কি সার্চ করেছো, কি কি দেখেছো, সব রেকর্ড কিন্তু আছে। সবার মোবাইলের কিন্তু রেকর্ড কিন্তু থাকে। এবং তোমার মোবাইল যখন ইন্টারনেটে কানেক্টিভিটি হচ্ছে, তখন সে কিন্তু একটি আইপি অ্যাড্রেসকে কিন্তু জেনারেট করছে। উইদাউট আইপি অ্যাড্রেস সেটা কিন্তু থাকছে না, আইপি অ্যাড্রেস থাকবেই থাকবে। তো সেই কারণে আইপি অ্যাড্রেসকে আমরা প্রধানত 5 প্রকারের আইপি অ্যাড্রেস বলতে পারি। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। কি বলতে পারি? একটা হতে পারে হচ্ছে আমার ক্লাস এ, ভালো মতন বুঝে নেবে, হ্যাঁ, ক্লাস এ, বি, সি, ডি, ই, এতগুলো আইপি অ্যাড্রেস হতে পারে। কিন্তু আমাদের বর্তমান সময়ের যুগে আমরা কিন্তু সব সময় এই এতটুকু আইপি ব্যবহার করছি। এই দুটোকে আমরা ব্যবহার করছি কিসের জন্য? ফিউচার ইউজ, মানে ভবিষ্যতে কোনো কাজ করার জন্য ডি এবং ইউ কে ব্যবহার করা হয়। তো আমরা যে আইপিটা ব্যবহার করি, সেই আইপিটা হচ্ছে IPv4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ফুল নামটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ভার্সন 4, ঠিক আছে? এটা হচ্ছে আমার IPv4। এই আইপি অ্যাড্রেস গুলো টোটাল লেন্থ যদি বলে, খাতা লিখে রাখো 1 by 1 পয়েন্ট। লেন্থ, লেন্থ হলো 32 বিট। 32 বিটের আইপি অ্যাড্রেসের লেন্থ হয়। আইপি অ্যাড্রেসকে আমরা দুটি পার্টে ডিভাইড করতে পারি। আইপি অ্যাড্রেস কে দুটি পার্টে ডিভাইড করা যায়। একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর পরেরটা হচ্ছে হোস্ট আইডি, ঠিক আছে? আর আইপি অ্যাড্রেসে টোটাল 0 থেকে 255, এটা হবে আইপি অ্যাড্রেসের রেঞ্জ। দিস ইজ রেঞ্জ অফ আইপি অ্যাড্রেস। এতটা রেঞ্জের মধ্যে আইপি অ্যাড্রেসটা থাকবে। আর প্রত্যেকটা অক্টেট, অক্টেট বলতে ইচ অ্যান্ড এভরি, আমি লিখে দিয়েছি, পরে বুঝিয়ে দিলে ভালো বুঝতে পারবে। ইচ অ্যান্ড এভরি অক্টেট divided by each and every 4 octets are there, মানে টোটাল 4খানা অক্টেট থাকে। এবার দেখো যে 4 octets, 4 ইংলিশে 4 octet, অক্টেট মানে হচ্ছে 8, 4 octets are there। আর প্রতিটা অক্টেট হচ্ছে
each and every size of octets, মানে each and every size of octet কত 8 বিট, মানে অক্টেটের যে লেন্থটা হবে 8 বিট। ঠিক আছে, এই হচ্ছে আইপি অ্যাড্রেসের বেসিক ক্রাইটেরিয়া। এখন কোশ্চেন পরীক্ষায় কোশ্চেন কিরকম থাকতে পারে, তুমি বলতে পারে হাউ মেনি টাইপস অফ আইপি অ্যাড্রেস, 5 আইপি অ্যাড্রেস। যদি বলে যে লেন্থ কত 32 বিট, যদি বলে আইপি অ্যাড্রেস কত প্রকারের, বলবে 2 প্রকারের, মানে আইপি অ্যাড্রেসের কতগুলো পার্টে বিভক্ত, হাউ মেনি পার্টস অফ আইপি অ্যাড্রেস, এখানে হচ্ছে পার্টস, আচ্ছা নেটওয়ার্ক আইডি, আছে হোস্ট আইডি, রেঞ্জ কত 0 থেকে 255 রেঞ্জের মধ্যে হয়, আর চারখানা অক্টেট থাকে এবং ইচ অ্যান্ড এভরি অক্টের সাইজ হচ্ছে 8 বিট করে সাইজ, অতএব 4 8 32। এই হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এবার আমরা কি করে এটাকে ছকের আকারে বুঝবো যে কতগুলো নেটওয়ার্ক আইডি, কতগুলো হোস্ট আইডি, অক্টেটের ডিভাইডেশন কিরকম, সেই ব্যাপারটা একটু আলোচনা করি। প্রথম, তবে বইটা পড়ে নিলে বুঝে যাবে, প্রথম হচ্ছে আমাদের ক্লাস এ আইপি অ্যাড্রেস। ক্লাস এ আইপি অ্যাড্রেসে সবগুলো আইপি অ্যাড্রেসে কিরকম হতে পারে, এরকম আমার এই করে টোটাল 8খানা, আমি এখানে লিখে দিচ্ছি, যেখানে 8টা করে এরকম ছক থাকে। এই ইচ অ্যান্ড এভরি অক্টেট ডিভাইডেড সেপারেটেড বাই ডটস, এদের মাঝে কি থাকবে, ডট থাকবে। আর এদেরকে আমরা কটা ভাগে ভাগ করব, 8টা ভাগে বিভক্ত করব। আমি ডট ডট দিয়ে দিচ্ছি, 8টা আমি লিখছি না, এই দেখো এই 8টা হয়ে গেল। এটা হচ্ছে 8 বিট, এটা 8 বিট, এটা 8 বিট, এটা 8 বিট, তাহলে 4 8 32। ঠিক আছে, তো 4 8 32 আমার বেরিয়ে গেল। এখান থেকে আমার আইপি অ্যাড্রেস গুলো 1 2 3 4, আবার নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি দুটো পার্টে বিভক্ত হয়, এবং ক্লাসে আইপি অ্যাড্রেসের বুকের মধ্যে পড়লে বুঝতে পারবে যে লেখা আছে যে ক্লাসে আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডিটা হচ্ছে 8 বিট লেন্থ, 8 বিট চওড়া। এটা হচ্ছে আমার 8 বিট। এই দেখো এই টোটালটা হচ্ছে, এটাকে আমি নেটওয়ার্ক আইডি ধরে নিচ্ছি, এখানে 8 বিট আছে, এটা হলো আমার নেটওয়ার্ক আইডি। এই 8 বিট চওড়া, আর বাদ বাকি তাহলে ক বিট আমার রিমেইনিং পড়ে থাকবে, 24 বিট পড়ে থাকবে না, এই 24 বিট, এটা আমার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে আমার হোস্ট আইডি। এবং 8 বিট চওড়ার মধ্যে প্রথম যে বিটটা, 8 বিটের মধ্যে ফার্স্ট যে আমাদের কম্পিউটারের এই ধরে বিটগুলো যখন থাকে 1011, একদম রাইট হ্যান্ড সাইডের বিটটাকে আমরা বলি এলএসবি অর এলএসডি বিট, আর একদম লেফট মোস্টের বিটটাকে বলি এমএসবি অর এমএসডি বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট আর মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। একদম লাস্টের যে বিটটা, মানে একদম এমএসবি বিটের পজিশনটা কত রিজার্ভ থাকে, 0তে রিজার্ভ থাকে, এটা মনে রাখবে, 0 রিজার্ভ করা থাকে ক্লাস এর জন্য। ক্লাস এ তে যদি 0 আমার রিজার্ভ থাকে, তাহলে এর নেটওয়ার্ক আইডি ক্যালকুলেশন কিভাবে করব, 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2। কেন 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2 হলো, কারণ 0 তো আমার রিজার্ভ, যদি 0টাকে আমি ফিক্সড করে দিই, তাহলে 8 বিটের মধ্যে 0 ফিক্সড, তাহলে ক বিট বাকি রইলো, 7 বিট, তাহলে সেটা হয়ে গেল 7। 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2 কেন করলাম, মাইনাস 2 করা মানে হচ্ছে ওই যে এ বি সি ডি ই, ডি এবং ই দুটোকে আমরা কি করছিলাম, ফিউচার ইউজের জন্য ব্যবহার করছি, ওই জন্য সেখানে মাইনাস 2টা আমি ফর্মুলার মধ্যে সবসময় অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই গেল মাইনাস 2 এর গল্প। তাহলে আর হোস্টের জন্য কি হবে, এটাও 8 বিট, এটাও 8 বিট, এটাও 8 বিট, 3 8 24, তাহলে 24 বিট কমপ্লিট আছে। এর হোস্টটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 24 মাইনাস 2, সো দ্যাট ইজ এ ক্লাস এ আইপি অ্যাড্রেস। আশা করি এতটুকু প্রশ্ন বোঝা গেছে সবার। ওই তো বললাম তো, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ডি আর ই ফিউচার ইউজটাকে বাদ দিচ্ছি, দুটো দুটো আইপি কে -2 করছি ওটা, বুঝতে পারলে? এই তো, এই যে 8 বিট 8 বিট 8 বিট, এই যে এটা 8 বিট 8 বিট 8 বিট, তাহলে 2 টু দি কত হচ্ছে, 3 8 24, এক একটা করে 8 বিট করে আছে, তো এটাও 8 বিট আছে,
এটাও 8 বিট আছে, এটা 8 বিট। হ্যাঁ, ওই -2 করছি ওই জন্য। ঠিক আছে, এটা গেল ক্লাসে। সবাই বুঝতে পারছো তো? কারো কোনো অসুবিধা হচ্ছে না? এবার আমরা আসছি হচ্ছে, বলো। হ্যাঁ আছে। আচ্ছা, স্কুলে নোটিশ পাঠায়নি? তাহলে গার্জিয়ান মিটিংটা ক্লাস 11-এর ছিল, আমাকে পাঠিয়েছিল। তাহলে 11-এর কি শুধু আছে, না মিটিং তো সবারই মনে আছে? 9 থেকে 12, হ্যাঁ মিটিং এ এটা নোটিশটা আমার কাছে আছে তো। এক সেকেন্ড। দেয়নি, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। দাঁড়াও এক সেকেন্ড। এটা কি দেখাচ্ছে? নবম থেকে দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের অফলাইন ক্লাস সূচনা হতে চলেছে। এই উপলক্ষে ছাত্র স্বার্থে বিদ্যালয়ের উপস্থিতি, আগমন, নির্গমন এবং পঠন পাঠন বিবিধ বিষয়ে বিদ্যালয়ের ভূমিকা নিশ্চিত করার জন্য কিছু সিদ্ধান্ত গ্রহণ বাঞ্ছনীয়। সেই জন্য আগামী 8ই নভেম্বর 2021 সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অভিভাবক সভায় আমন্ত্রণ জানাই। বাস, মিটিং আছে তো? 2:30 থেকে মিটিং আছে। না, এটা আমি ফরওয়ার্ড করতে পারবো না। এটা আমার বাধা আছে করাটা। ঠিক আছে, এটা হেডমাস্টার ফরওয়ার্ড করবে। সে তুমি এটা না, এটা আমি, না এটা আমি পাঠাতে পারবো না তো। আমি কি বলছি, এটা আমার রেস্ট্রিকশন আছে। তুমি পড়তে পারো, ঠিক আছে, তুমি জেনে গেলে এতটুকু যথেষ্ট। ঠিক আছে, এটা আমি পাঠাতে পারি না এটা। 2:30 থেকে 2:30, 2:30 to 4। অবশ্যই বলবে, সব নিয়ে আলোচনা হবে। হুম, আচ্ছা, অত ভয় কিসের টেস্ট নিয়ে? আমি তো চাই কালকেই টেস্টটা নিয়ে নিক। এতগুলো মাস পেরিয়ে গেছে, কালকে টেস্ট নিক। আমি তো স্কুলকে বলবো তো কালকে টেস্টটা নিয়ে নিন তো। আমাদের কোশ্চেন রেডি আছে, আমি দিয়ে দেবো কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন কতক্ষণ লাগবে করতে? আমাকে আধ ঘন্টা কোশ্চেন করে দিয়ে দেবো আমি, আমাকে বললে। হ্যাঁ, সব স্যারেরাই তাই, প্রত্যেকটা স্যারেরই, স্কুলের প্রত্যেক স্যার ম্যাডাম প্রত্যেকটা স্কুলে এফিসিয়েন্ট। যদি অর্ডার দেয় যখন, ওই জন্য বলছি বি কেয়ারফুল। এখন থেকে আর সময় কিন্তু নেই হাতে, হ্যাঁ, পরে বিপদে পড়বে সবাই। যারা যারা পড়াশোনা করছো তো ভালো কথা, করছো না সমস্যা, খুব অসুবিধা হবে। কিন্তু টেস্ট পরীক্ষা যখন তখন ডেট দিয়ে দিতে পারে। আর সবচেয়ে বড় হচ্ছে এইচএসটা তো চলে এসছে, মানে যে নভেম্বর মাসটা আমি ধরে নিয়েছি চলে গেল, মাস শুরু মানেই শেষ। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস, 4 মাস মাত্র। তার মধ্যে কত কিছু হবে, যাক গে, সেটা পরে ক্লাস বিটা বলি। হ্যাঁ, মিটিং এ যাওয়ার পরে জানাবে আমাকে কি বললো। ক্লাস বি, ক্লাস বি 2:30 থেকে 4 PM। ক্লাস বি এর ক্ষেত্রে কি হবে? ক্লাস বি আমি প্রথমে, এটা তুমি করে রাখো, এটা একই হবে, এটাও 8 বিট, এটাও 8 বিট, এটাও 8 বিট। তাহলে যে 8 বিট, এই সেপারেটেড বাই ডটস, মাঝখানে কি হবে, ডট হবে। ডট হওয়ার জন্য আমরা কি করব, এখানে এই টোটাল জিনিসটাকে, ক্লাস বি আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্ক আইডি লেন্থটা কিন্তু বেড়ে 16 বিট হয়ে যাবে। ক্লাস এ এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি কত বিট চড়া ছিল, 8 বিট চড়া ছিল। কিন্তু ক্লাস বি এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি হয়ে যাবে হচ্ছে 16 বিট চওড়া, মানে এই পর্যন্ত আসবে। এটা হলো নেটওয়ার্ক আইডি, আর রিমেনিং পোর্শনটা হবে তোমার হোস্ট আইডি। যদি এটা নেটওয়ার্ক, এটা হোস্ট হয়, তাহলে সবচেয়ে বড় ব্যাপার কি আমার, সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডির মধ্যে আমার সবচেয়ে ক বিট রিজার্ভ থাকবে,
আগেরটা একটা জিরোটা রিজার্ভ ছিল ক্লাসের এমএসবি তে, এখানে রিজার্ভ থাকবে হচ্ছে 1 0 রিজার্ভ থাকবে। বইটা খুলে দেখো, দেখো সুন্দর করে লিখে দেওয়া আছে বইয়ে, গুহপালের বইটা দেখো 1 0 রিজার্ভ আছে না, দেখো 1 0 রিজার্ভ থাকবে, এইগুলো 1 0 রিজার্ভ। যদি 1 0 রিজার্ভ থাকে তাহলে এখানে 16 বিটের মধ্যে 1 0 রিজার্ভ, তাহলে ক বিট ফাঁকা রইলো? 14th মানে 14 বিট। তাহলে এ নেটওয়ার্ক আইডিটা হবে 2 to the power 14th - 2। আর এখানে ক বিট ফাঁকা রইবে? এটাও 8 বিট, এটা 8 বিট, মানে 16 বিট। 16 বিটের ফর্মুলাটা কি হবে হোস্টের জন্য? 2 to the power 16 - 2। সো দ্যাট ইজ এ ক্লাস বি আইপি অ্যাড্রেস। এবার দেখো, না না না, এটা এরকম 2 to the power 16, এই দেখো 2 to the power 16 - 2, পাওয়ার থেকে মাইনাস নয় কিন্তু, হ্যাঁ। এবার আমাকে বলো যে বইয়ে কত দেওয়া আছে? 1 0 আছে না? ক্লাস বি এর জন্য এই পজিশনটা কি আছে? 1 0 আছে, দেখবে। এর পরেরটা কি হবে দেখো, এরপরে হচ্ছে ক্লাস সি। ক্লাস সি আইপি অ্যাড্রেসটার ওই একই রকম, এটা নেটওয়ার্ক এটা বেড়ে মানে 8 বিট 8 বিট করে বাড়ছে। আমি এটার একটা ফরমেশন দেখিয়ে দেবো। ক্লাস সি এর ক্ষেত্রে একটা মনে রাখলেই সব হয়ে যাবে। বর্ষার বুঝতে পারছো তো? বাস, এবারে হচ্ছে ক্লাস সি এর ক্ষেত্রে এটা হচ্ছে তোমার এই সব 8 বিট করে। আমি 8 বিট করে অতগুলো ঘর করার সময় লাগবে তাই করছি না, ডট ডট দিয়ে দিচ্ছি। সেপারেটেড বাই ডটস, এটা ক্লাস সি বলছি, হ্যাঁ। ক্লাস সি এর ক্ষেত্রে টোটাল নেটওয়ার্ক আইডি হচ্ছে 24 বিট হচ্ছে এর লেন্থ, দিস ওয়ান। 24 বিট যদি আমার লেন্থ হয় তাহলে 2 to the power 24 - 2। আর এর রিজার্ভ বিট থাকবে হচ্ছে, না এটা ভুল হলো একটু, 1 সেকেন্ড তারা বলছি আমি, এটা হচ্ছে রিজার্ভ বিটটা দেখে নাও 110। ক্লাস সি আইপি অ্যাড্রেসে রিজার্ভ বিট হচ্ছে 110। যদি 110 হয় তাহলে কি হবে বলো আমার? 110 হলে 2 to the power 21 - 2 হবে, কারণ টোটাল 24 বিট ছিল। 24 বিটের মধ্যে আমার ক বিট রিজার্ভ থাকবে? 3 বিট রিজার্ভ। দেখো যে 110 রিজার্ভ, তাহলে এইগুলো সব ওপেনিং থাকছে। 2 to the power 21 - 2। আর যে আমার রিমেইনিং যে পোর্শনটুকু রয়ে যাচ্ছে, এই পোর্শনটা, এটা কত হবে? এটা হচ্ছে নেটওয়ার্ক আইডির জন্য, এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি ফর ক্লাস সি, হ্যাঁ। আর এখানে কত হবে? হোস্ট আইডি, হোস্ট আইডি 2 to the power 8 - 2। বাস, এই কমপ্লিট ক্লাস সি। এবার শুধু একটা খাতায় সুন্দর করে নোট ডাউন করে রাখো, যেটা মনে থাকলে তুমি ইজিলি করতে পারবে। অনেক সময় এক্সামে এই টাইপের কোশ্চেন গুলো, হোস্ট আইডি নেটওয়ার্ক আইডি গুলো বারে বারে পরীক্ষাতে আসে। আমি একটা টেবিলের মতন করে দিচ্ছি। দেখো, যদি আমাকে বলে এটা টেবিল করো, আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক, না না তুমি কোনো অসুবিধা নেই। তুমি যেখান থেকে তোমার তোমার পক্ষে কমফোর্টেবল তুমি সেখান থেকে করবে, ঠিক আছে? কোনো বাইন্ডিংস বলে কিছু নেই। এটা তুমি এমসিকিউ তে আমি করে দিচ্ছি, সুবিধা হবে। আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক আইডি লেন্থ, আর হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর হচ্ছে হোস্ট আইডি। এবারে টেবিল বানিয়ে রাখো, তারপর সবচেয়ে সুবিধা হবে। দেখো এখানে আইপি অ্যাড্রেস প্রথমে আমরা কি লিখবো? ক্লাস এ, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। এর নেটওয়ার্ক আইডি লেন্থ হচ্ছে 8 বিট, এটা হচ্ছে 16 বিট,
এটা হচ্ছে 24 বিট। বাস, এবার নেটওয়ার্ক আইডিটা বেরিয়ে গেলে একটু বুদ্ধি থাকলে তুমি তার হোস্টটা বলে দিতে পারবে। টোটাল 32 বিট, তার মধ্যে 8 বিটকে আমি নিচ্ছি, তাই ক বিট পড়ে রইলো? 24 বিট। 24 বিট হয়ে গেল আমার ক্লাস এর হোস্ট। ক্লাস বি এর হোস্ট 16 বিট আছে, 16 বিট পড়ে থাকবে, 16 বিট হোস্ট হবে। 24 বিট আছে নেটওয়ার্কে, তাহলে হোস্টে কটা হবে? 24 থেকে বাদ দাও, 32 এর থেকে কত হবে? 8 বিট। 8 বিট হবে হোস্ট। এর নেটওয়ার্ক আইডি কত? এটা হচ্ছে 2 to the power 7 - 2। হোস্ট কত? হোস্ট হচ্ছে আমার 2 to the power 24 - 2। 16 বিটের জন্য কত হবে? 2 to the power 14 - 2, 2 to the power কত বলো? 16 - 2। এটা কত হবে? এই মাত্র করলাম 2 to the power 21 - 2, আর এটা কত হচ্ছে? 2 to the power 8 - 2। আর তোমার যদি মনে হয় যে এখানে একটা কলামকে অ্যাড করে আমাকে পরের দিন দেখিয়ে নিও, নেটওয়ার্ক আইডি লেন্থ, এখানে এখানে একটা কলাম অ্যাড করে দিতে পারো, হোস্ট আইডি লেন্থ। হোস্ট আইডি লেন্থ কত হবে? এটা হচ্ছে 8 বিট হলে 24 বিট ক্লাস এ এর জন্য, ক্লাস বি এর জন্য 16 হলে 16 বিট, 24 হলে 8 বিট। আর রিজার্ভ যদি বলে আমাকে কোন কোন এমএসবি তে কারা কারা রিজার্ভ থাকবে, ক্লাস এর জন্য রিজার্ভ থাকে হচ্ছে 0, রিজার্ভ এমএসবি তে রিজার্ভ 0, তারপরটা 10, তারপরটা হচ্ছে 110। বাস, এখান থেকে দেখে আমি বলে দিতে পারবো কোনটা কোন আইপি অ্যাড্রেস আছে। এই ছকটা আমি বলে দিলাম কারণ এটা এমসিকিউ এর জন্য সবচেয়ে তোমার ফ্রুটফুল হবে অ্যান্সার করার জন্য। আরেকটা জিনিস কি দেয়? আরেকটা জিনিস দেয় হচ্ছে যে তোমার কোনো আইপি অ্যাড্রেসের, আমার আইপি অ্যাড্রেস দিয়ে দিল, এই তো, এই যে 10101 লাস্টের বিটটাকে এমএসবি বিট বলে না, সেটা ক্লাস এর জন্য কত রিজার্ভ থাকে? 0 রিজার্ভ থাকে। ক্লাস বি এর জন্য 10 রিজার্ভ থাকে। ক্লাস সি এর জন্য 110 রিজার্ভ থাকে। দেখবে বইয়ে মার্ক করে ডার্ক করে দেওয়া আছে। আর এখান থেকে তোমাকে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেয় এরকম যে 152.62.92.210 বললো, এটা কি ধরনের আইপি অ্যাড্রেস, হুইচ টাইপ অফ আইপি অ্যাড্রেস? কি বলবে? তোমাদের বলে যে কি টাইপের আইপি অ্যাড্রেস, এটার জন্য দেখবে একটা ছক তোমাদেরকে দেওয়া ছিল, সেই ছকের মধ্যে রেঞ্জ দেখে বলে দেব যে এটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস বি আইপি অ্যাড্রেস হবে, ক্লাস বি আইপি অ্যাড্রেস। এবার তুমি যদি বলো যে এটা কি করে আমি বললাম, এই ছকটা যদি কারো কাছে থাকে একবার শেয়ার করো, আর যদি আমার কাছে থাকে আমি শেয়ার করছি। 1 সেকেন্ড। ক্লাস এ না, এটা শেয়ারিংটা তুমি পেয়ে যাবে। আমি ছকটা ছিল, আমি দিয়ে দেখিয়েছিলাম। তোমাদের কাছে আছে দেখবে। তো মনে হচ্ছে কোথায় যে আছে, এই তো পেয়েছি। এটা দেখো, এটা দেখলে তুমি বুঝতে পারবে। উম,
এই যে ফার্স্ট অক্টের সাইজ সব দেওয়া আছে 1 to 26, 1 to 8 to 1 to 9, 1 to 8 প্রত্যেকটা রেঞ্জ দেওয়া আছে। তাহলে এখানে আমি কত দিয়েছিলাম, এখানে এখানে আমি দিয়েছিলাম হচ্ছে 152। 152 দেখো কোন কার আন্ডারে পড়ছে, ক্লাস বির আন্ডারে পড়ছে, ক্লাস বির আন্ডারে পড়ছে। এই রেঞ্জের মধ্যে যে সময় এই তো তুমি এটা এই ফরম্যাটে মনে রাখো না, 1 to 126, 1 to 8 to 1 to 9, 19 to 2 to 3, এই রেঞ্জের মধ্যে প্রথম থেকে অক্টেটটাকে চেক করবে, যেটা পড়বে সেটা সেই আইপির মধ্যে পড়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ, ফার্স্ট অক্টেটের ক্ষেত্রে হ্যাঁ, না এই তো হ্যাঁ, ফার্স্ট অক্টেটে দেখবো 1 to 126, 1 to 8 to 1 to 9, 1 to 2 to 3 এভাবে করতে হবে। ফার্স্ট অক্টেট দেখবে তাহলেই হবে। ঠিক আছে? না না, 1 to 6, 1 to 8, 1 to 9 এটা কিচ্ছু না, 1 to 1 to 6, 1 to 8 to 1 to 9, 19 to 2 to 2 3, এটা না রেঞ্জের জন্য, এটা এটা এতটুকু মনে রাখতেই হবে। এগুলো এগুলো মনে রাখানোর দরকার নেই, এই রেঞ্জটার কথা বলছি আমি। 1 to 1 to 6, 1 to 8 to 1 to 9 আর 19 to 2 to 2 3, এই রেঞ্জের মধ্যে করতে হবে। ঠিক আছে? এতটুকু প্র্যাকটিস করে নাও। আর এটা যেগুলো বললাম তো হলো, আমি একটা কাজ করি, রেকর্ডিংটা আপাতত স্টপ করি একটু।